আজকে আমরা বিশেষ ইন্দ্রিয়জ অনুভূতি বা স্পেশাল সেন্সেসের ব্যাপারে জানব। তো প্রথমে আমরা এই স্পেশাল সেন্সেসের ব্যাপারে যেগুলো পড়ব, যেমন দৃষ্টিগ্রাহক, এছাড়া আমরা জানব হচ্ছে যে স্বাদ কপ্রকার, স্বাদ গ্রাহক কোথায় থাকে, যে মেইনলি সেন্স অর্গানগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে জানবো, এবং অন্যান্য ভীষণ প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আনসার সেগুলো আমরা আলোচনা করব। তো আর দেরি না করে আমরা শুরু করছি। আমরা কান, চোখ, জিহ্বা এগুলোর বিষয়ে যা কিছুই আমরা তথ্য এখন পরিবেশন করতে চলেছি বা যা কিছুই আমরা যখন জানবো সেগুলো ভীষণভাবে র্যান্ডামলি করব। ঠিক আছে, প্রথমে চোখ নিয়ে শেষ করে দিলাম, তারপরে কান নিয়ে শুরু করলাম, এরকম না, র্যান্ডামলি কোয়েশ্চেন করব। তাহলে একটার সাথে একটা কানেক্ট করতে সুবিধা হবে এবং মনেও থাকবে, আর মনোটোনাস হবে না ব্যাপারটা। যাই হোক, তো প্রথমে আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে যে স্বাদ গ্রাহকের কথা দিয়ে। তো প্রাথমিক যে স্বাদ আমাদের হয় টেস্ট, ঠিক আছে, আমরা যদি খাবারের ক্ষেত্রে এখন একটু চিন্তা ভাবনা করি, তো খাবার আমরা কীরকম ধরনের পছন্দ করি, কী টেস্ট আমরা পছন্দ করি। তো বেসিক্যালি 5 রকমের স্বাদ রয়েছে, যেমন হচ্ছে নোনতা, সল্টি, টক, মিষ্টি, তেতো এবং হচ্ছে ইউমামি। এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমলকি খেলে আমরা কীরকম পাই, যে প্রথমে যেটা ডেফিনেটলি টক, এবং তারপরে আমরা যদি জল খাচ্ছি বা একটু সময় পরে ডেফিনেটলি আমাদের যে সালাইভা থাকে সেটা জলীয় থাকছে, তো তার জন্য আমরা একটা মিষ্টি অনুভূতি কিন্তু পাই। তো যে কোনো স্বাদ বস্তু একটি বা একাধিক প্রাথমিক স্বাদ উৎপাদনকারী বস্তুরই হচ্ছে মিশ্রণ। এবার স্বাদ গ্রাহক কোথায় অবস্থিত? জিভের ওপরতলার সামান্য উঁচু গঠন দেখা যায়, এদেরকে বলা হয় হচ্ছে প্যাপিলা। এই প্যাপিলা হচ্ছে 3 প্রকারের, একটা হচ্ছে ফিলিফর্ম, একটা হচ্ছে ফাঞ্জিফর্ম, একটা হচ্ছে সার্কামভ্যালেন্ট। এদের মধ্যে শেষের 2 প্রকার প্যাপিলাতে স্বাদকোরক থাকছে। তাহলে ফিলিফর্ম, ফাঞ্জিফর্ম এবং হচ্ছে সার্কামভ্যালেন্ট, যেখানে ফাঞ্জিফর্ম এবং সার্কামভ্যালেন্টে কিন্তু প্যাপিলা থাকছে, মানে স্বাদকারক থাকছে। স্বাদকারকগুলো হচ্ছে ডিম্বাকৃতি হয় এবং এখানে স্বাদগ্রাহক কোষ থাকে। এখানে যে টেস্ট রিসেপ্টর সেল, স্বাদকারক কোষ থাকছে। আচ্ছা, এবার জিভের কোন অংশে স্বাদ অনুভূত হয়? 5 প্রকারের যে স্বাদের কথা জানলাম, সেই স্বাদগুলো জিভের বিভিন্ন দিকে বিভিন্ন রকম অনুভূতি প্রদান করে। যেরকম জিভের সামনের দিকে মিষ্টি স্বাদ এবং পাশের দিকে হচ্ছে অম্ল স্বাদ। আমরা যখন টক খাবার খাই, টক লাগছে কেন? কারণ পাশের দিকের যে স্বাদকোরক যে গ্রন্থিগুলো থাকছে সেগুলো ওই অম্ল স্বাদটাকে নিতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, এবং তারপরে আমরা ফিল করি যে হ্যাঁ এটা হচ্ছে আমলি বা টক। পেছনের দিকে থাকে হচ্ছে তিক্ত বা বিটার স্বাদ এবং পশ্চাৎ সম্মুখভাগে থাকে হচ্ছে নোনতা স্বাদ। বিভিন্ন স্বাদবস্তুর জন্য দায়ী যে রাসায়নিক বস্তুগুলো সেগুলো কি? যেরকম নোনতা স্বাদের জন্য দায়ী হচ্ছে সোডিয়াম আয়ন। যেরকম আমরা জানি যে আমরা যে লবণ খাই, নুন খাই, সেখানে সেটা কি? সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই সোডিয়ামের জন্যই নোনতা স্বাদটা কিন্তু হয়। এবার টক বস্তুর ক্ষেত্রে, টক বস্তুর স্বাদের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন আয়ন, H+ আয়ন। মিষ্টি বস্তুর মিষ্টি স্বাদের জন্য দায়ী হচ্ছে গ্লুকোফোর এবং অক্সোগ্লু, এই মৌলগুলো। ওটলি মেয়ার্সের মতে মিষ্টি স্বাদ হতে গেলে বস্তুতে এই 2টি অংশ থাকতে হবে, একটা হচ্ছে গ্লুকোফোর, একটা হচ্ছে অক্সোগ্লু। তিক্ত বস্তুর তিক্ততার জন্য বা তেতোর যে ভাবটা, সেটার জন্য বিভিন্ন প্রকারের অণু দায়ী একই রকমভাবে। দ্বিযোজ্যতা সম্পন্ন লবণ, অ্যালকালয়েড, ক্ষার, অ্যামাইনো অ্যাসিড, কিছু প্রোটিন এই তিক্ত বস্তুর জন্য দায়ী। এই যে নোনতা বস্তুর কথা বললাম বা আমরা যে মিষ্টি বা তিক্ত বস্তুর কথা বললাম, এগুলো আমরা বুঝবো কী করে, বা কেন এগুলো ডিফারেন্ট, কোনোটা টক লাগছে, কোনোটা নোনতা লাগছে কেন? নোনতা বস্তুর মধ্যে সোডিয়াম আয়ন প্রথম কথা এই স্বাদের জন্য দায়ী। এই বস্তু স্বাদগ্রাহক কোষের সংস্পর্শে এলে এখানে মাইক্রোভিলাসের প্লাজমা পর্দায় অবস্থিত অ্যামিলিওরাইড সংবেদনশীল সোডিয়াম নালিকা খুলে যায়। তাহলে কি বললাম, এই বস্তু মানে যেটা আর কি নোনতা, স্বাদগ্রাহক কোষের যখন সংস্পর্শে আসছে তখন কি হচ্ছে, মাইক্রোভিলাসের যে প্লাজমা পর্দায় অবস্থিত অ্যামিলিওরাইড রয়েছে, সেই অ্যামিলিওরাইড সংবেদনশীল সোডিয়াম নালিকা খুলে যাচ্ছে। ফলে এর মধ্যে দিয়ে সোডিয়াম আয়ন কোষের মধ্যে প্রবেশ করছে, কারণ ওই নালিকাটা খুলে যাচ্ছে এবং সেটা সোডিয়াম সেন্সিটিভ হচ্ছে এবং কোষের বিষমবর্তন ঘটছে। এর ফলে গ্লুটামেট নির্গত হচ্ছে। এটি গ্রাহকের গায়ে লেগে থাকা, মানে যে রিসেপ্টরটা থাকছে তার গায়ে লেগে থাকা অন্তর্বাহী নার্ভ তন্তুকে উত্তেজিত করছে।
ফলে নার্ভ প্রবাহ উৎপন্ন হয়, একটা ডিফারেন্ট সেন্স উৎপন্ন করছে। এই নার্ভ প্রবাহ গুরু মস্তিষ্কে যাচ্ছে এবং আমরা এই স্বাদ বুঝতে পারছি। তাহলে নোনতা স্বাদ আমরা কিভাবে বুঝতে পারি? আরও একবার বলছি, নোনতা বস্তুর মধ্যে সোডিয়াম আয়ন হচ্ছে এই স্বাদের জন্য দায়ী। এই বস্তু স্বাদগ্রাহক কোষের সংস্পর্শে এলে এখানে মাইক্রোভিলাসের প্লাজমা পর্দায় অবস্থিত অ্যামিলিউরাইড সংবেদনশীল সোডিয়াম নালিকা খুলে যায়, ফলে এর মধ্যে দিয়ে সোডিয়াম আয়ন কোষের মধ্যে প্রবেশ করে এবং কোষের বিষমবর্তন ঘটাচ্ছে। এর ফলে গ্লুটামেট তৈরি হচ্ছে। এটি রিসেপ্টর বা গ্রাহকের গায়ে লেগে থাকা অন্তর্বাহী নার্ভ তন্তুকে এক্সাইটেড করছে বা উত্তেজিত করছে, ফলে নার্ভ প্রবাহ উৎপন্ন হচ্ছে। এই নার্ভ প্রবাহ গুরু মস্তিষ্কে যায় এবং আমরা এর স্বাদটা বুঝতে পারছি। এবার আসছি নোনতা স্বাদ বস্তু কিভাবে স্বাদগ্রাহকের যে বললাম যে বিষমবর্তন ঘটাচ্ছে সেটা কিভাবে ঘটাচ্ছে। তো নোনতা বস্তু নোনতা স্বাদের জন্য সোডিয়াম আয়ন দায়ী, এটা আমরা প্রত্যেকে জানি। এই বস্তু স্বাদগ্রাহকের সংস্পর্শে এলে অ্যামিলোরাইড সংবেদনশীল সোডিয়াম নালিকার মধ্যে দিয়ে কোষের মধ্যে প্রবেশ করছে, ফলে কোষের বিষমবর্তন ঘটছে। অলরেডি কিভাবে বুঝতে পারি তো এই ঘটনাটা বলে দিলাম, কিন্তু তাও আরও একবার বললাম যে এইভাবেই বিষমবর্তন ঘটছে, যেহেতু অ্যামিলিওরাইড সেন্সিটিভ সোডিয়াম নালিকার মানে যে চ্যানেলটা সেটা ওপেন হয়ে যাচ্ছে। এবার একইভাবে আমাদের মনের মধ্যে প্রশ্ন উঠছে যে টক খাদ্যবস্তু তাহলে কীরকমভাবে আমরা বুঝতে পারছি, বা স্বাদগ্রাহকের নিশ্চয়ই সেক্ষেত্রেও বিষমবর্তন একটা ঘটছে, বা মিষ্টি বস্তুর ক্ষেত্রেও ঘটছে, বা তিক্ত বস্তুর ক্ষেত্রেও ঘটছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। যেরকম টক বস্তুর ক্ষেত্রে যেটা বললাম যে হাইড্রোজেন আয়নের জন্য দায়ী। এই বস্তু স্বাদগ্রাহকের সংস্পর্শে এলে প্লাজমা পর্দায় অবস্থিত ভোল্টেজ নির্ভর পটাশিয়াম নালিকা বন্ধ হয়ে যায়। যেটা ভোল্টেজ নির্ভর যে K+ নালিকা থাকছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে পটাশিয়াম আয়ন কোষের বাইরে যেতে পারে না। যেহেতু পটাশিয়াম নালিকা ক্লোজ হয়ে যাচ্ছে, পটাশিয়াম আয়নটা বাইরে যেতে পারছে না, সেই কারণে কোষের বিষমবর্তন ঘটছে এবং তার ফলে আমরা টক বস্তুটা বা টক স্বাদটা আমরা পাচ্ছি। তাহলে কোনোটা টক আর কোনোটা তেতো, কোনোটার নোনতা, এগুলো আমরা এইভাবে বুঝতে পারবো। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন দায়ী। যখন আমরা এমন কোনো খাবার খাচ্ছি যার ফলে প্লাজমা পর্দায় অবস্থিত ভোল্টেজ নির্ভর পটাশিয়াম নালিকা বা চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আর পটাশিয়াম আয়নটা কোষের বাইরে যেতে পারে না। এরপর আমরা তিক্ত স্বাদের বস্তুর ক্ষেত্রে চলে আসবো। তিক্ত বস্তু তিক্ত স্বাদের জন্য বিভিন্ন প্রকারের অণু দায়ী, যেরকম আমরা আলোচনা করেছিলাম যে দ্বিযোজ্যতা সম্পন্ন লবণ, অ্যালকালয়েড, কিছু অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি। এবার তিক্ত বস্তু বিভিন্নভাবে কোষের বিষমবর্তন ঘটাচ্ছে। দ্বিযোজ্যতা সম্পন্ন লবণ এবং কুইনাইন পটাশিয়াম নালিকা বন্ধ করে, পটাশিয়াম আয়নকে বাইরে যেতে দেয় না, ঠিক যেমন টক বস্তুর ক্ষেত্রেও হচ্ছে, ফলে একটা কোষের বিষমবর্তন ঘটছে। এবার এক্ষেত্রে তো শুধুমাত্র দ্বিযোজ্যতা সম্পন্ন লবণ দায়ী নয়, আরও কিছু যেরকম বললাম যে প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সব কিছুই কাজে লাগছে। তো তিক্ত বস্তু জি প্রোটিনযুক্ত মেটাবোট্রপিক গ্রাহকের সাথে যুক্ত হচ্ছে এবং ফসফোডাই এস্টারেজকে উত্তেজিত করছে। তাহলে কি বললাম, তেতো বস্তুটা কি করছে, জি প্রোটিনযুক্ত মেটাবোট্রপিক গ্রাহকের সাথে যুক্ত হয়ে ফসফোডাই এস্টারেজ উৎসেচককে উত্তেজিত করছে। এর ফলে গ্রাহক কোষের সাইটোপ্লাজমে CAMP কমে যাচ্ছে। এটি সাইক্লোনিউক্লিওটাইড আবদ্ধ নালিকা খুলে দেয় এবং সোডিয়াম ক্যালসিয়াম আয়নকে কোষের ভেতরে চলে আসতে পারে তার জন্য আর কি, ফলে গ্রাহক কোষের বিষমবর্তন ঘটছে। আবারও বলছি, তেতো বস্তু খেলাম, এবার জি প্রোটিনযুক্ত মেটাবোট্রপিক গ্রাহকের সাথে যুক্ত হয়ে ফসফোডাই এস্টারেজ উৎসেচক উত্তেজিত হলো। এর ফলে গ্রাহক কোষের সাইটোপ্লাজমে CAMP কমে যাচ্ছে। ফসফোডাই এস্টারেজ উৎসেচক উত্তেজিত হচ্ছে এবং গ্রাহক কোষের সাইটোপ্লাজমে CAMP কমে যাচ্ছে। এটি সাইক্লোনিউক্লিওটাইড আবদ্ধ নালিকাকে খুলে দিচ্ছে এবং সোডিয়াম ক্যালসিয়াম আয়নকে কোষের ভেতরে চলে আসছে এবং গ্রাহক কোষের বিষমবর্তন ঘটছে। এবার তিক্ত বস্তু আবার জি প্রোটিন সংযুক্ত গ্রাহকের মাধ্যমে ফসফোলাইপেজ C-কে উত্তেজিত করে, যেরকম ফসফোডাই এস্টারেজকে উত্তেজিত করছে সেরকম ফসফোলাইপেজ C-কে উত্তেজিত করছে। এর মাধ্যমে কোষের কিন্তু বিষমবর্তন ঘটছে। এরপরে যদি আমরা ইউমামি স্বাদ বস্তুর ক্ষেত্রে চলে আসি, তাহলে কিরকম পরিবর্তন ঘটছে। ইউমামি স্বাদবস্তু mGluR4 নামক মেটাবোট্রপিক গ্লুটামেট গ্রাহকের সাথে যুক্ত হয়, একে উত্তেজিত করে, এভাবে ইউমামি বস্তুর কোষের বিষমবর্তন ঘটায়। কিন্তু এটি কিভাবে মানে আরও ডিটেলসে লাইক মোড অফ অ্যাকশন, এর খুব বেশি কিন্তু তথ্য জানা এখনো সম্ভব হয়ে ওঠেনি। আপাতত এটুকু বোঝা গেছে যে মেটাবোট্রপিক গ্লুটামেট এবং যেটা মেইনলি mGluR4 এই বস্তুটার ক্ষেত্রে আর কি গ্রাহকের সাথে যুক্ত হচ্ছে বলে এটার এক্সাইটমেন্টে এটা হচ্ছে। এবার আমরা যদি চলে আসি যে মিষ্টি বস্তুর ক্ষেত্রে, তাহলে মিষ্টি বস্তুর ক্ষেত্রেও মিষ্টি বস্তুর মিষ্টি স্বাদের জন্য বিভিন্ন প্রকারের অণু দায়ী। মিষ্টি বস্তু জি প্রোটিন সংযুক্ত গ্রাহকের মাধ্যমে CAMP উৎপন্ন করছে, পটাশিয়াম নালিকাকে বন্ধ করে দিচ্ছে, পটাশিয়াম আয়ন কোষের বাইরে যেতে পারে না এবং কোষের বিষমবর্তন ঘটছে।
এবার যেটা বললাম যে ইউমামিতে কী হয়, প্রথমে টক এবং পরবর্তীকালে মিষ্টি অনুভূতি হয়। এবার এইভাবেই জিনিসটা কিন্তু হচ্ছে। এবার সাধারণভাবে কোনো স্বাদবস্তুর স্বাদ আমরা নর্মালি কিভাবে বুঝতে পারি সেটাই একটু আলোচনা করব। যেরকম সাধারণভাবে কোষের বিষমাবর্তনের ফলে প্লাজমা পর্দায় অবস্থিত যে ক্যালসিয়াম নালিকা সেটা খুলে যাচ্ছে, কারণ আমরা কোনো খাবার খাচ্ছি। এবার কোষের বিষমাবর্তনের ফলে প্লাজমা পর্দায় অবস্থিত ক্যালসিয়াম নালিকা খুলে যাচ্ছে, পর্দার বাইরে থেকে যে ক্যালসিয়াম থাকছে সেটা কোষের ভেতরে চলে আসছে, সেখানে ক্যালসিয়াম আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এর ফলে কোষ থেকে নিউরোট্রান্সমিটার বেরিয়ে আসে এবং কোষের গায়ে লেগে থাকা অন্তর্বাহী যে নার্ভ তন্তুগুলো সেগুলো উত্তেজিত হচ্ছে এবং নার্ভ ফ্লো হচ্ছে। এই যে নার্ভ প্রবাহটা সেটা গুরু মস্তিষ্কে যাচ্ছে এবং স্বাদকোরকের এবং স্বাদ নার্ভ পথে যে নিউরনের জটিল কার্যকারিতা তার সাহায্যে নার্ভ প্রবাহের বিশ্লেষণ হচ্ছে এবং এর ফলে আমরা কোনো বস্তুর স্বাদটাকে বুঝতে পারছি। দেখা গেছে যে কোনো স্বাদবস্তু স্বাদকোরকের সংস্পর্শে এলে বিভিন্ন স্বাদকোরকগুলি এবং তার সঙ্গে যুক্ত যে নিউরনগুলো সেগুলো বিভিন্নভাবে সাড়া দেয়। যেরকম ভন বেকেসি দেখেছিলেন যে নির্দিষ্ট প্যাপিলি নির্দিষ্ট স্বাদবস্তুতে সাড়া দিচ্ছে, কিন্তু যৌগ প্যাপিলিগুলো একাধিক স্বাদবস্তুতে সাড়া দেয়। স্বাদকোরকের সঙ্গে যুক্ত নিউরনগুলি বিভিন্ন স্বাদবস্তুতে বিভিন্নভাবে সাড়া দিচ্ছে। কোনো নিউরন অম্ল, নোনতা অথবা মিষ্টি, কোনো নিউরন অম্ল এবং নোনতা, কোনো নিউরন আবার অম্ল এবং তিক্ত, মানে দুটোতেই এরকমভাবে হচ্ছে। কোনো নিউরন নোনতা এবং মিষ্টি বস্তুতে সাড়া দিচ্ছে। বৈজ্ঞানিকদের মতে প্রতিটি স্বাদবস্তুর ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রকৃতির নার্ভ প্রবাহ উৎপন্ন হচ্ছে। এই প্রকৃতিগুলো বিভিন্ন স্বাদবস্তুর ক্ষেত্রে বিভিন্ন প্রকারের হচ্ছে। এইভাবে বিভিন্ন বস্তুর স্বাদ বিভিন্ন স্বাদবস্তু আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে স্বাদের তীব্রতা আমরা কিভাবে বুঝতে পারি। স্বাদবস্তুর গাঢ়ত্ব বেশি হলে বেশি নার্ভতন্তু কার্যকরী হচ্ছে এবং প্রতি নার্ভতন্তুর মধ্যে দিয়ে বেশি সংখ্যায় নার্ভ উত্তেজনা গুরু মস্তিষ্কে যাচ্ছে। এর ফলে স্বাদের তীব্রতা বোঝা যাচ্ছে, কিন্তু এই বোঝার ক্ষমতা মানুষের ক্ষেত্রে তত তীক্ষ্ণ নয়। দেখা গেছে যে কোনো বস্তুর স্বাদের গাঢ়ত্বর তীব্রতার 30% যদি তারতম্য ঘটে তবেই আমরা কিন্তু স্বাদের তীব্রতার তফাৎ বুঝতে পারি। তার মানে স্বাদের গাঢ়ত্বের তীব্রতা 30% কিন্তু তফাৎ হতে হবে। মিষ্টি আর নোনতা প্রাথমিকভাবে এক হলেও 30% ডিফারেন্স যদি দুটোর গাঢ়ত্বের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা স্বাদের তীব্রতাটার বা দুটো ডিফারেন্ট সেটা কিন্তু আমরা অতটা ভালোভাবে বুঝতে পারবো না। এবারে স্বাদ অনুভূতির কতগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কীরকম? যেমন কোনো তিক্ত বস্তু বা তেতো বস্তু গ্রহণ করার পর মিষ্টি বস্তু মুখে দিলে বেশি মিষ্টি লাগে। এবার এই যে কথাটা শুনলেন, এটা শুনে শুনে ভাবতে পারেন যে এরকম সত্যি হয় কিনা, বা তেতো বস্তু খাওয়ার পরে কখনো মিষ্টি বস্তু খেয়ে দেখেছেন কিনা, এরপর থেকে দেখবেন যে বেশি মিষ্টি লাগছে। আবার মিষ্টি বস্তু খাওয়ার পর যদি আমরা তেতো বস্তু মুখে দিচ্ছি তাহলে বেশি তেতো লাগে। অর্থাৎ এখানে একটা পর্যায়ক্রমিক বৈসাদৃশ্য বা সাকসেসিভ কন্ট্রাস্ট দেখা যাচ্ছে। জিভের একধারে নোনতা বস্তু দিলে জিভের অন্য ধারটি মিষ্টি বস্তুর প্রতি অধিক সংবেদনশীল হয় বা সমকালীন বা যুগপৎ বৈসাদৃশ্য, যেটাকে বলা হয় সাইমালটেনিয়াস কন্ট্রাস্ট, সেটি তৈরি হয়। স্বাদ বস্তুর খুব তাড়াতাড়ি অভিযোজন হয়। বস্তুর গাঢ়ত্ব কম থাকলে অভিযোজন তাড়াতাড়ি হয়, কিন্তু বস্তুর গাঢ়ত্ব বেশি হলে অভিযোজনের ব্যাপারে একটু বেশি সময় লাগে। তাহলে 2 থেকে 5 মিনিটের মধ্যে অভিযোজন সম্পন্ন কিন্তু হয়ে যায়। তারপরেও অনেকের ক্ষেত্রে বিশেষ স্বাদ টেস্ট ব্লাইন্ডনেস দেখা যায়, বিশেষ স্বাদ অন্ধতা যাকে বলা হয়। অনেকে ফিনাইল থায়োকার্বামাইড পিটিসি বস্তুর স্বাদ বুঝতে পারে না। এটি একটি জিন ঘটিত রোগ। ফিনাইল থায়োকার্বামাইডের স্বাদ বুঝতে পারে না, এটি একটি জিন ঘটিত রোগ। জিভের কতটা অঞ্চল জুড়ে স্বাদবস্তু রয়েছে তার উপরে স্বাদের তীব্রতা নির্ভর করে। স্বাদবস্তুর উষ্ণতার ওপর স্বাদ অনুভূতি নির্ভরশীল। ঠান্ডা পানীয়ের স্বাদ ঠান্ডা ও সাধারণ উষ্ণতায় এক নয়। বস্তুর গাঢ়ত্বের ওপর স্বাদ অনুভূতি নির্ভর করে। অনেক সময় স্বাদবস্তু কম গাঢ়ত্বের হলে খেতে ভালো লাগে, কিন্তু বেশি গাঢ়ত্বের হলে ওই স্বাদবস্তুর স্বাদ কিন্তু সুখকর হয় না। স্বাদ ঘ্রাণ অনুভূতির সাথে জড়িত। ঠান্ডা লেগে ঘ্রাণ শক্তি কমে গেলে কোনো বস্তুর স্বাদ ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে এটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই জন্য যখনই করোনার প্রবলেম হয় কি বেশি জ্বর হচ্ছে তখনও কিন্তু ঘ্রাণ শক্তিও কমছে, আমরা সেরকম স্মেল সেরকম পাচ্ছি না এবং টেস্টও ডেফিনেটলি আমরা সেই হিসেবে পাই না। স্বাদ সংবেদনশীলতা সকলের ক্ষেত্রে সমান নয়, অর্থাৎ স্বাদ উদ্দীপকে সাড়া দেওয়ার সীমা বা টেস্ট থ্রেশহোল্ড সকলের ক্ষেত্রে সমান নয়। যেখানে যার বেশি মিষ্টি লাগছে সেখানে সেই মিষ্টত্বে পৌঁছাতে আরও হয়তো কারোর একটু বেশি সময় লাগলো। সেই যে
অপটিমাম লেভেলটা সেটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। স্বাদ বস্তুর ঘ্রাণ, উষ্ণতা, ভৌত রাসায়নিক গঠন, ট্রাইজেমিনাল নার্ভের সক্রিয়তা, স্বাদগ্রাহকের অভিযোজন, জিনের কার্যকারিতা প্রভৃতি কিন্তু স্বাদ অনুভূতিকে প্রভাবিত করে। তাহলে সেখানে জিনও রয়েছে, স্বাদগ্রাহকের অভিযোজন ক্ষমতাও রয়েছে, ট্রাইজেমিনাল নার্ভের সক্রিয়তাও রয়েছে, এছাড়া যে বস্তুটাকে আমরা গ্রহণ করছি তার ঘ্রাণ, উষ্ণতা, তার ভৌত রাসায়নিক গঠন ইত্যাদি তো রয়েইছে। রক্তের রাসায়নিক উপাদানের পরিবর্তন হলেও স্বাদ অনুভূত হয় বা কোনো বস্তুর স্বাদ কিন্তু পরিবর্তিত হয়। একটি উদ্ভিজ্জ প্রোটিন যেরকম হচ্ছে মিরাকিউলিন খাবার পর কোনো অম্ল বা টক বস্তু গ্রহণ করলে কিন্তু মিষ্টি লাগে। এর কারণ হিসেবে বলা হয়েছে যে পিএইচ আম্লিক হলে মিরাকিউলিন প্রোটিনের মধ্যস্থিত শর্করা মিষ্টি গ্রাহককে উত্তেজিত করছে। মানে পিএইচটা, কোনো খাদ্যবস্তুর পিএইচটা যখন আম্লিক হচ্ছে তখন মিরাকিউলিন এক্সাইটেড হচ্ছে, প্রোটিনের মধ্যস্থিত যে শর্করা মিষ্টি গ্রাহক সেটা সেই রিসেপ্টরটাকে উত্তেজিত করছে, ফলে বস্তুটাকে কিন্তু মিষ্টি লাগছে। এই যে স্বাদ অনুভূতি, এর গুরুত্বটা কি? স্বাদ অনুভূতি অপেক্ষাকৃতভাবে জটিল, কিন্তু এর প্রয়োজনীয়তা হচ্ছে অপরিসীম। কোনো খাদ্যবস্তুর খাবার আনন্দের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এবং কোনো খাদ্যবস্তু গ্রহণ বর্জন করার ব্যাপারে স্বাদ অনুভূতি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। প্রাণীদের ক্ষেত্রে যথাযথভাবে শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষায় স্বাদ অনুভূতি বিশেষভাবে সাহায্য করে। পরবর্তী স্বাদ বা অল্টার টেস্ট বলে একটা ব্যাপার রয়েছে। সেটা কি? কোনো কোনো বস্তুর ক্ষেত্রে খাবার অনেক পরেও বস্তুর স্বাদ অনুভূতি অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে, যেটা হচ্ছে স্থায়ী হয়, যেরকম হচ্ছে কুইনাইনের স্বাদ। এর কারণ হচ্ছে বিশেষ কিছু স্বাদ বস্তু স্বাদকোরকের সংস্পর্শে এলে লালারসের সাহায্যে সহজে সেখান থেকে সরে যায় না বা বেরিয়ে আসে না, ফলে স্বাদকোরকগুলি ক্রমাগত উত্তেজিত হতে থাকে, মানে ওগুলোর অ্যাকশন চলতেই থাকে, তাই স্বাদ অনুভূতি অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয়। এরপর আমরা চলে আসবো ঘ্রাণ সম্পর্কিত মিউকাস পর্দার ব্যাপারে। এই ঘ্রাণ সম্পর্কিত, স্মেল, এই সম্পর্কিত মিউকাস পর্দাটা কি? এটি হচ্ছে একটি হলুদ দানাযুক্ত মিউকাস পর্দা। নাসিকা গহ্বর বা নাকের যে গহ্বর থাকছে তার ওপরের দিকে অর্থাৎ ছাদের দিকে সেপ্টামের কাছে এটি অবস্থিত থাকে। একে বলা হয় হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়। এবার ঘ্রাণগ্রাহক কোষ বা অলফ্যাক্টরি রিসেপ্টর সেল, আলম্ব কোষ বা সাপোর্টিং সেল, প্রোজেনিটর কোষ বা প্রোজেনিটর সেল এবং বায়োম্যান্স গ্ল্যান্ড দিয়ে এই পর্দা গঠিত হয়। এখানে দু ধরনের প্রাণীর কথা আমরা উল্লেখ করব, একটা হচ্ছে ম্যাক্রোসোম্যাটিক এবং একটা হচ্ছে মাইক্রোসোম্যাটিক প্রাণী। কি? যে সকল প্রাণীদের ঘ্রাণ শক্তি বেশি তাদেরকে বলা হয় ম্যাক্রোসোম্যাটিক প্রাণী। যেমন হচ্ছে কুকুর, এদের ঘ্রাণ মিউকাস পর্দার ব্যাস অনেক বেশি। এখানে ঘ্রাণ গ্রাহকের সংখ্যাও বেশি। কুকুরের ক্ষেত্রে ঘ্রাণ গ্রাহকের সংখ্যা প্রায় 1 বিলিয়ন। যে সকল প্রাণীদের ঘ্রাণ শক্তি অপেক্ষাকৃত কম তাদের মাইক্রোসোম্যাটিক প্রাণী বলে, যেমন মানুষ। এদের ঘ্রাণ মিউকাস পর্দার ব্যাস কম, এদের ঘ্রাণ গ্রাহকের সংখ্যাও কম। মানুষের ক্ষেত্রে এই পর্দার ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার। এখানে 12 মিলিয়ন ঘ্রাণ গ্রাহক থাকছে। এই ঘ্রাণগ্রাহকের যদি আমরা কোষের প্রকৃতি ও গঠন সংক্রান্ত আলোচনা করি তাহলে বলতে হবে যে ঘ্রাণগ্রাহক কোষ হচ্ছে একটা দ্বিমেরু নিউরন বা বাইপোলার নিউরন। প্রতিটি নিউরনে একটি ছোট ও পুরু ডেনড্রাইট সামান্য বিস্তৃত অবস্থায় থাকে। একে বলে অলফ্যাক্টরি রড বা দণ্ড। এই দণ্ড থেকে 2 ইউনিট লম্বা এবং 0.1 ইউনিট ব্যাসযুক্ত সিলিয়া নির্গত হচ্ছে। এবার প্রতিটি গ্রাহক নিউরনে 10 to 70 মানে 10 থেকে 70টি সিলিয়া থাকছে। এই নিউরনের অ্যাক্সন এথময়েড অস্থি বা অ্যাক্সন এথময়েড বোন এর ক্রিবিফর্ম প্লেট ভেদ করে অলফ্যাক্টরি বাল্বে স্নায়ু সন্নিধি গঠন শেষ হয়। এই নিউরনগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রোজেনিটর সেল থেকে আবার তৈরি হচ্ছে। এর হাফ টাইম হলো কয়েক সপ্তাহ। অস্থি মরফোজেনিক প্রোটিন একটি বৃদ্ধি ফ্যাক্টর, এটি অলফ্যাক্টরি নিউরন তৈরি করতে গেলে বাধা দেয়। এবার আমরা যদি প্রাথমিক গন্ধবস্তুর ক্ষেত্রে চলে আসি, সেটা কি? প্রাথমিক গন্ধবস্তু আমূর। কয়েক প্রকার প্রাথমিক গন্ধবস্তুর কথা বলেছেন, যেরকম তীব্র বা যেটাকে পাঞ্চেন্ট বলা হয়, ফুলের মতো বা যেটাকে ফ্লোরাল বলা হয়, কস্তুরীবৎ যেটাকে বলা হয় মাস্কি, মাটির মতো যেটা হচ্ছে আর্দি, ইথর জাতীয় সেটা হচ্ছে এথ্রাল, যেরকম কর্পূরের মতো সেটা হচ্ছে ক্যাম্ফর, পেপারমেন্টের মতো পেপারমেন্ট এবং মানে যেটাকে বলা হয় হচ্ছে পুট্রিট বা পুঁতি গন্ধময় সেরকম টাইপের। এবার এই গন্ধ উৎপাদনকারী বস্তুর প্রকৃতি কীরকম হয়? সাধারণত কম আণবিক ওজন সম্পন্ন ক্ষুদ্র অণু 3 থেকে 4 মানে 3/4 থেকে 18 থেকে 20টি কার্বন দিয়ে
তৈরি, মানে 3টে 4টে থেকে শুরু করে মোটামুটি 18টা 20টা কার্বন দিয়ে তৈরি হচ্ছে। বস্তুর কার্বন সংখ্যা 1 হলেও তাদের বিন্যাস আলাদা হলে কিন্তু গন্ধ আলাদা হয়ে যায়। এই বস্তুগুলি জল এবং লিপিডে হচ্ছে দ্রবণীয়। তাহলে এইভাবে কিন্তু বেসিক্যালি পারফিউম বা সেন্ট কিন্তু তৈরি হচ্ছে। এবার ঘ্রাণগ্রাহক যেগুলি রয়েছে, মানে অলফ্যাক্টরি যে রিসেপ্টরগুলো রয়েছে সেগুলোর সেন্সিটিভিটি কীরকম বা সংবেদনশীলতা কীরকম। ঘ্রাণগ্রাহকগুলি সব ঘ্রাণ বস্তুর প্রতি সমান সংবেদনশীল নয়। যেমন রোশনে উপস্থিত বস্তু মিথাইল মার্কেপটান, এর গাঢ়ত্ব হচ্ছে 500 ইউনিট। এবার এটা বাতাসে মানে আসলেই ঘ্রাণগ্রাহকটা উত্তেজিত হচ্ছে। ইথারের গাঢ়ত্ব হচ্ছে 5.83। সেখানে মানে মানে কোথায় 500 ইউনিট হচ্ছে, আর এখানে 5.83 মিলিগ্রাম পার লিটার হলেই বাতাসে এলেই তবেই কিন্তু ঘ্রাণগ্রাহকটা উত্তেজিত হবে। এবার আমরা ঘ্রাণ সংবেদনশীলতা সম্পর্কে যদি বলি তাহলে বলতে হবে যে মানুষ 1000-এর বেশি বিভিন্ন প্রকার গন্ধ বুঝতে পারে, তবে গন্ধের তীব্রতা তফাৎ করার ক্ষমতা কিন্তু অনেক কম। দুটি গন্ধের মধ্যে 30% তীব্রতার তারতম্য থাকলে তবেই কিন্তু বুঝতে পারা যায়, ঠিক যেমন বলেছিলাম টেস্টের ক্ষেত্রেও কিন্তু টেস্ট মানে স্বাদের যে ডিফারেন্ট দুটো স্বাদ হচ্ছে তার মধ্যে 30% কিন্তু ডিফারেন্স থাকতে হবে, তবে কিন্তু সেটা বোঝা যাবে। এই ঘ্রাণ সংক্রান্তীয় কথা নিয়ে যখন আমরা বলেছিলাম ঘ্রাণ সম্পর্কিত মিউকাস পর্দার কথা, তখন আমরা এই বায়োম্যান্স গ্ল্যান্ডের কথা বলেছিলাম। এই বায়োম্যান্স গ্ল্যান্ডের ব্যাপারে একটু চলে আসছি। এই বায়োম্যান্স গ্ল্যান্ড হচ্ছে মিউকাস ক্ষরণ করে, কারণ আমরা বলেইছিলাম যে ঘ্রাণ সম্পর্কিত মিউকাস। তো অলফ্যাক্টরি নিউরনের সিলিয়াগুলির সংস্পর্শে আসছে। অলফ্যাক্টরি নিউরনের যে সিলিয়াগুলো থাকছে, মোটামুটি এক একটা গ্রাহক নিউরনে 10 থেকে 70টা সিলিয়া থাকছে। সেটা কি না বলেছিলাম, প্রতিটি নিউরন যেটা হচ্ছে ঘ্রাণ গ্রাহক কোষ সেটা হচ্ছে দ্বিমেরু নিউরন, আর প্রতিটি নিউরনে একটা ছোট পুরু ডেনড্রাইট থাকছে, সেটাকেই বলা হচ্ছে অলফ্যাক্টরি রড। তো ওই অলফ্যাক্টরি রড বা ওই অলফ্যাক্টরি দণ্ড মানে যেটা বেসিক্যালি ডেনড্রাইট, সেখান থেকেই সিলিয়াটা নির্গত হচ্ছে। তাহলে কি হচ্ছে না, ওই যে বায়োম্যান গ্ল্যান্ড থেকে যে মিউকাসটা খরিত হচ্ছে সেটি অলফ্যাক্টরি নিউরনের সিলিয়াগুলির সংস্পর্শে থাকছে। এটি এই নিউরনের উন্মুক্ত অংশকে রক্ষা করছে। ওপরের দিকে খোলা অংশটা বাতাসবাহিত ক্ষতিকারক বস্তুগুলিকে এটি ধরে রাখছে এবং নষ্ট করতে সাহায্য করছে। এই ক্ষরণে অবস্থিত ইমিউনোগ্লোবুলিনগুলি ক্ষতিকারক অ্যান্টিজেন থেকে রক্ষা করছে। এর ক্ষরণ খুব গাঢ় হয়ে গেলে, যেমন ঠান্ডা লাগলে ঘ্রাণের অনুভূতি ব্যাহত হয়, তার মানে ক্ষরণটা খুব গাঢ় হয়ে যাচ্ছে, তখন একটা আস্তরণ পড়ছে, ঠান্ডা লাগলে ঘ্রাণ অনুভূতি কিন্তু থাকছে না, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু বায়োম্যান গ্ল্যান্ডটা এখানে হেল্প করে। এবার ঘ্রাণ অনুভূতির যে পরিবর্তন হয়, যেরকম টেস্ট বাডের বিভিন্ন ভ্যারাইটি আমরা পেলাম, বিভিন্ন স্বাদের আলাদা আলাদা কথা আমরা শুনলাম, ঠিক তেমনভাবে ঘ্রাণ অনুভূতি যেটা তারও যে পরিবর্তন হচ্ছে তার পেছনে কিছু কারণ রয়েছে। যেরকম বয়স বাড়ার সাথে সাথে ঘ্রাণ অনুভূতি কমে যায়। 50 থেকে 70 বছর বয়সে 30 to 45% ঘ্রাণ অনুভূতি কিন্তু কমে যাচ্ছে। কেন্দ্রীয় ঘ্রাণ সংস্থার পরিবর্তন, প্রান্তীয় ঘ্রাণ অনুভূতির সংবেদনশীলতা কম হওয়ার জন্য কিন্তু এগুলো হয়। যেরকম অ্যালজাইমার, পার্কিনসন রোগে ঘ্রাণ অনুভূতি কমে যায় এবং অস্বাভাবিক হয়। এছাড়া অন্য নানা অবস্থায় যেরকম মানসিক ব্যাধি হতে পারে, ডায়াবেটিস মেলিটাস, বিশেষ কোনো ঔষধ সেবন বা খাওয়ার অনিয়ম হলেও কিন্তু ঘ্রাণ অনুভূতি ব্যাহত হয়, যার সঠিক কারণ কিন্তু খুব ভালোভাবে এখনো পর্যন্ত জানা নেই। ঘ্রাণ যে বস্তু তার গাঢ়ত্বর কথা যেটা বললাম, যে গাঢ়ত্ব ডিফারেন্ট হয় বা 30% যদি ডিফারেন্স থাকে তবে বোঝা যায়। তো সেই জায়গা থেকে আরও একটু কিছু বলবো, যেরকম ঘ্রাণ বস্তুর গাঢ়ত্ব বেশি হলে গ্রাহক বিভব, যা বলা হয় হচ্ছে রিসেপ্টর পোটেনশিয়াল বা ইওজি, এর বিস্তার বা অ্যাম্প্লিটিউডটা কিন্তু বেড়ে যায় এবং তাড়াতাড়ি স্পাইক উৎপন্ন হচ্ছে। এটি গাঢ়ত্ব আলাদা করতে কিন্তু সাহায্য করে। তবে এই পৃথকীকরণ ব্যবস্থা কিন্তু অত বেশি উন্নত নয়। ওই দুটি গাঢ়ত্বের মধ্যে 30% হলে তবে আমরা গিয়ে বুঝতে পারি। এবার ঘ্রাণ বস্তু তার অবস্থান অনুযায়ী দুটি নাসিকা অবস্থিত অলফ্যাক্টরি মিউকাস পর্দায় বিভিন্ন সময় পৌঁছাচ্ছে। সময়ের তারতম্যের ফলে অলফ্যাক্টরি কর্টেক্সও বিভিন্ন সময় উত্তেজিত হয়। এভাবে কিন্তু ঘ্রাণ বস্তুর অবস্থান আমরা বুঝতে পারি। তাহলে বেসিক্যালি নাসিকা ছিদ্রপথে ওপরের দিকে অলফ্যাক্টরি মিউকাস পর্দায় অবস্থিত ঘ্রাণ গ্রাহককে উত্তেজিত করছে। ঘ্রাণ যখন নাসিকার
মধ্যে দিয়ে যাচ্ছে, এর ফলে নার্ভ প্রবাহ ঘ্রাণ গ্রাহক নিউরনের মধ্যে দিয়ে অলফ্যাক্টরি বাল্বে পৌঁছাচ্ছে। প্রথমে রিসেপ্টরটা উত্তেজিত হলো, তারপরে অলফ্যাক্টরি বাল্বে যাচ্ছে। সেখানে মিট্রাল এবং ট্র্যাক্টেড সেলের সঙ্গে স্নায়ু সন্নিধি একটা সাইনাপস মতো গঠন করছে। এখানে অন্যান্য নিউরনের স্নায়ু সন্নিধিও রয়েছে। এখান থেকে অলফ্যাক্টরি ট্র্যাক্টের মাধ্যমে নার্ভ প্রবাহ অলফ্যাক্টরি কর্টেক্সে পৌঁছাচ্ছে। তাহলে কি হলো না, প্রথমে রিসেপ্টরটা এক্সাইটেড হচ্ছে, তারপরে বাল্বে পৌঁছাচ্ছে, তারপরে একটা সাইনাপস মতো গঠন হলো, তারপরে অলফ্যাক্টরি ট্র্যাক্টের মাধ্যমে চলে গেল অলফ্যাক্টরি কর্টেক্সে। ঘ্রাণ গ্রাহকের উত্তেজিত হওয়া অলফ্যাক্টরি বাল্বে বিভিন্ন নিউরনের কার্যকারিতা এবং অলফ্যাক্টরি কর্টেক্সে অবস্থিত নিউরনের ক্রিয়ার ফলে প্রতিটি ঘ্রাণ বস্তু একটি নির্দিষ্ট প্রকৃতির নার্ভ প্রবাহ উৎপন্ন করে। এর বিভিন্নতা থেকে আমরা এই বিভিন্ন ঘ্রাণ বস্তুগুলো বুঝতে পারি। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে মিট্রাল কোষগুলি ভিন্ন ভিন্ন ঘ্রাণ বস্তুতে বিভিন্নভাবে কিন্তু সাড়া দেয়। যেমন একটি ঘ্রাণ বস্তুতে কোনো নিউরন সাড়া দিচ্ছে, কোনো নিউরন আবার ওই ঘ্রাণ বস্তুতে হয়তো অন্য কারোর ক্ষেত্রে সাড়া দিচ্ছে না, আবার কোনো নিউরনের নার্ভ প্রবাহ বন্ধই হয়ে গেল, অন্যান্য নিউরনে সাড়া দেওয়ার বিভিন্নতা কিন্তু দেখা যায় এইভাবে। একটি ঘ্রাণ বস্তুর ক্ষেত্রে অলফ্যাক্টরি কর্টেক্সে বিশেষ অংশের বিপাক ক্রিয়া কিন্তু বেড়ে যায়। এইসব বিভিন্ন পরীক্ষার ফল বিশ্লেষণ করে বলা হয় যে একটি ঘ্রাণ বস্তু একটি বিশেষ নার্ভ প্রবাহ সৃষ্টি করে, একটা নার্ভ ফ্লো করে, যা অপর একটি ঘ্রাণ বস্তু থেকে কিন্তু আলাদা হয়। কারণ কি, একটা যেরকম টেস্ট বুঝতেও প্রচুর কিছু সাহায্য লাগে, একটা নার্ভ ফ্লো হয়, ঠিক তেমনভাবে একটা ঘ্রাণ বুঝতেও একটা নার্ভ ফ্লো হয়। কোনো পার্টিকুলার একটা নিউরন এক্সাইটেড নাই হতে পারে, বা কোনো একটা নিউরন এক্সাইটেড হচ্ছে, বাট দেখা গেল একটা বেশ মানে অনেকগুলো নিউরন যেখানে রয়েছে একটা নার্ভ প্রবাহ ওই জায়গা থেকে বন্ধই হয়ে গেল, তাহলে তো ডিফারেন্ট হবে। এই রকম আর কি। একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার। এবার বায়োলজিক্যাল ট্রান্সডিউসারে একটু চলে আসি, তারপরে আমরা আবার এই ঘ্রাণ নিয়ে এবং স্বাদ নিয়ে আলোচনায় ফিরব। যে বস্তু কোনো এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করতে পারে বা করে তাকে বলা হয় ট্রান্সডিউসার। গ্রাহকগুলি আলো, তাপ, শব্দ, চাপ প্রভৃতি নানা প্রকার শক্তি যেগুলো পরিবেশের উদ্দীপক রূপে কাজ করে সেগুলোকে তড়িৎ শক্তিতে বা নার্ভ প্রবাহে রূপান্তরিত করে, মানে এক্সটার্নাল স্টিমুলেশন সেক্ষেত্রে হচ্ছে। এই গ্রাহকগুলোই হচ্ছে জৈব ট্রান্সডিউসার। আচ্ছা, এই যে আমরা ঘ্রাণ নিয়ে এবং স্বাদ নিয়ে আলোচনা করলাম, তাহলে ডেফিনেটলি আমরা জানি যে ঘ্রাণ গ্রাহক কেন্দ্রই হচ্ছে নাসিকার গ্রাহক। নাসিকার ঘ্রাণজ শ্লেষ্মাঝিল্লি সিলিয়াযুক্ত দ্বিমেরু কোষ। আর স্বাদ গ্রাহক হচ্ছে জিহ্বার গ্রাহক, যেটা হচ্ছে জিহ্বার স্বাদকরকের স্বাদকোষ। আচ্ছা, এরপর আমরা চলে আসছি অলফ্যাক্টরি ট্রান্সডাকশন কি সেটা জানবো। প্রশ্বাস নেওয়ার সময় যখন অক্সিজেনটা গ্রহণ করছি, ঘ্রাণ বস্তু অলফ্যাক্টরি মিউকাস পর্দায় অবস্থিত মিউকাস পদার্থের সংস্পর্শে আসছে। এখানে এটি ঘ্রাণ বস্তু বন্ধনকারী প্রোটিন বা যেটাকে বলা হয় ওডোরেন্ট বাইন্ডিং প্রোটিন এর সাথে যুক্ত হচ্ছে এবং সিলিয়ার প্লাজমা পর্দায় অবস্থিত জি প্রোটিন সংযুক্ত ঘ্রাণ গ্রাহকের সাথে যুক্ত হয়ে গ্রাহককে এক্সাইটেড করছে বা উত্তেজিত করছে। জি প্রোটিনের মাধ্যমে অ্যাডিনাইলেট সাইক্লেজ উৎসেচক সক্রিয় হচ্ছে এবং সাইক্লিক এএমপি বা সিএমপি তৈরি হচ্ছে। কি বললাম, প্রশ্বাস গ্রহণ করছি যখন অক্সিজেন নিচ্ছি, ঘ্রাণ বস্তুটা কি হচ্ছে অলফ্যাক্টরি মিউকাস পর্দা অবস্থিত যে মিউকাস পদার্থ তার সংস্পর্শে চলে এলো। এখানে ঘ্রাণ বস্তু বন্ধনকারী যে প্রোটিন বা ওডোরেন্ট বাইন্ডিং প্রোটিনের সাথে যুক্ত হচ্ছে এবং সিলিয়ার প্লাজমা পর্দায় যে জি প্রোটিন থাকছে তার সাথে মানে সংযুক্ত হচ্ছে, ঘ্রাণ গ্রাহকের সাথে যুক্ত হচ্ছে এবং গ্রাহককে উত্তেজিত করছে। জি প্রোটিনের মাধ্যমে অ্যাডিনাইলেট সাইক্লেজ উৎসেচক অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং সিএমপি তৈরি হচ্ছে। এটি সিএনজি গেটেড নালিকা বা সাইক্লিক নিউক্লিওটাইড গেটেড চ্যানেল, সিএনজি গেটেড নালিকা বা সাইক্লিক নিউক্লিওটাইড গেটেড চ্যানেলকে মুক্ত করছে। এটি হচ্ছে ধনাত্মক আয়ন নালিকা, মনে রাখতে হবে ধনাত্মক আয়ন নালিকা। এর মধ্যে দিয়ে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আয়ন যেটা হচ্ছে এক্সোপ্লাজমে চলে আসছে। এর ফলে ডেনড্রাইটের বিষমবর্তন ঘটছে। বিষমবর্তন মানে কি, যে যে ওখানে আয়নগুলো থাকছে সেই আয়নগুলো একই রকম থাকছে না, ফ্লাকচুয়েট করে যাচ্ছে, ঠিক আছে, সমান থাকছে না, তাই সেজন্য বিষমবর্তন। এই বিষমবর্তন যেটা হচ্ছে যে অ্যাকশন হিলাকে পৌঁছাচ্ছে, নার্ভ প্রবাহ সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে। এবার এই যে ঘ্রাণ উদ্দীপনা যে ছড়িয়ে পড়ছে, মানে উদ্দীপিত হলো, নার্ভ প্রবাহ হলো, ছড়াচ্ছে কিভাবে, এবং আমরা জানবো যে কার্বন মনোক্সাইডের মাধ্যমে কিভাবে অলফ্যাক্টরি নিউরন উদ্দীপিত হচ্ছে। তো বেসিক্যালি ঘ্রাণ বস্তুর গাঢ়ত্ব বেশি হলে গ্রাহকের উত্তেজনার মাধ্যমে বেশি পরিমাণে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করছে।
এটি এখানে অবস্থিত অক্সিজেনেজ উৎসেচকের মাধ্যমে হিম অক্সিজেনেজ, বেসিক্যালি হিম অক্সিজেনের উৎসেচক উত্তেজিত করছে এবং কার্বন মনোক্সাইডকে উৎপন্ন হতে সাহায্য করছে। এবার কার্বন মনোক্সাইড ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পার্শ্ববর্তী অলফ্যাক্টরি নিউরনে অবস্থিত গুয়ানাইলাইট সাইক্লেজকে উত্তেজিত করছে, এটা হচ্ছে সিজিএমপি। এবার এই যে সাইক্লিক গুয়ানাইলেট সাইক্লেজ সিজিএমপি ওই নিউরনে অবস্থিত সিএনজি বা সাইক্লিক নিউক্লিওটাইড গেটের যে চ্যানেলটা রয়েছে তার সাথে যুক্ত হচ্ছে এবং সেখানে ওই নালিকায় মুক্ত হচ্ছে। ফলে আয়নের অন্তর্ভুক্তির মাধ্যমে আয়নটা চলে এলো, তার অন্তর্ভুক্তির মাধ্যমে নিউরনের বিষমবর্তন ঘটছে এবং নার্ভ প্রবাহ উৎপন্ন হচ্ছে। এভাবে ঘ্রাণ উদ্দীপনা ছড়িয়ে গিয়ে পার্শ্ববর্তী নিউরনগুলিকে উত্তেজিত করছে। তাহলে যখন আমরা প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি, প্রশ্বাস নিচ্ছি তখন কি হচ্ছে না, ওটোরাইন বাইন্ডিং প্রোটিন হেল্প করছে, সেখানে সিজিএমপি সিএমপি এইটা তৈরি হচ্ছে, জি প্রোটিন উত্তেজিত হচ্ছে, জি প্রোটিনের মাধ্যমে অ্যাডিনাইলেট সাইক্লেজ সক্রিয় হচ্ছে এবং সিএমপি উৎপন্ন হচ্ছে। তারপরে যেটি ওই সিএনজি গেটেড নালিকা বা সাইক্লিক নিউক্লিওটাইড গেটেড চ্যানেল উন্মুক্ত হচ্ছে বা মুক্ত হচ্ছে, সেখানে ধনাত্মক আয়ন নালিকা থাকছে যার মধ্যে দিয়ে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এক্সোপ্লাজমে চলে আসছে এবং ডেনড্রাইটের বিষমবর্তন হচ্ছে এবং সেই বিষমবর্তনটা অ্যাক্সন হিলকে পৌঁছাচ্ছে, নার্ভ প্রবাহ উৎপন্ন হচ্ছে। আর এই জায়গায় ওই এক্সোপ্লাজমে হচ্ছে বেশি পরিমাণে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করে যাচ্ছে। ওটা যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এক্সোপ্লাজমে চলে আসছে, এখানে ক্যালসিয়ামটা বেশি পরিমাণে চলে আসছে, হিম অক্সিজেনেজ উৎসেচক সেক্ষেত্রে সক্রিয় হচ্ছে। আর ওই জায়গায় কি হচ্ছিল, ওই জায়গায় যেটা হচ্ছে অ্যাডিনাইলিক সাইক্লেজ সক্রিয় হচ্ছিল। এরপরে সিজিএমপি নিউরনে অবস্থিত সিএনজি বা সাইক্লিক নিউক্লিওটাইড গেটেড চ্যানেল সেটা তখন যুক্ত হচ্ছে, তারপর নিউরনের বিষমবর্তন হচ্ছে, নার্ভ ফ্লো হচ্ছে। দুটোর মধ্যে এই এনজাইমে ডিফারেন্স রয়েছে আর কোন আয়নটা প্রবেশ করছে তার মধ্যে ডিফারেন্স রয়েছে। এরপরে আমরা যদি চলে আসি যে ঘ্রাণ বস্তুর অভিযোজন কি, সেটা কি হবে যে কিছু সময় ধরে কোনো ঘ্রাণ বস্তুর ঘ্রাণ গ্রহণ করলে পরে আর কিন্তু সেই গন্ধটা আমরা বুঝতে পারি না, একে ঘ্রাণ বস্তুর অভিযোজন বলে। অনেকক্ষণ ধরে ঘ্রাণ গ্রাহক নিউরনকে উদ্দীপিত করলে বেশি পরিমাণ ক্যালসিয়াম আয়ন কিন্তু এক্সোপ্লাজমে প্রবেশ করে। এইখানে থাকা যে ক্যালমডিউলিন থাকছে, সেই ক্যালমডিউলিন প্রোটিনের সাথে ক্যালসিয়াম যুক্ত হয় এবং ক্যালমডিউলিন ক্যালসিয়াম ক্যালমডিউলিন যৌগিক বা যৌগ উৎপন্ন করছে, যেটা বা আমরা বলতে পারি ক্যালসিয়াম ক্যালমডিউলিন কমপ্লেক্স, সেটা সিএনজি নালিকার সাথে যুক্ত হচ্ছে। সিএনজি সাইক্লিক নিউক্লিওটাইড গেটেড চ্যানেল, এর সাথে যুক্ত হচ্ছে এবং সেখানে সংযুক্তির ফলে সিএনজি নালিকাকে পূর্ণ মাত্রায় কিন্তু খুলতে পারে না। তাহলে ক্যালসিয়াম আয়নের অন্তর্ভুক্তি কম হচ্ছে, খুলতে যেহেতু পারছে না, তাই কিন্তু নিউরনটা উত্তেজিত হতে পারে না। একটা অপটিমাম লেভেলে পৌঁছে যাওয়ার পরে তারপরেও যখন আমরা সেই ঘ্রাণটা গ্রহণ করছি তখন আর ওই ক্যালসিয়ামটা বেশি করে কিন্তু প্রবেশ করতে পারছে না, বা নালিকার সাথে যুক্ত হয়ে সিএনজির সাথে যুক্ত হয়ে সেটা পূর্ণমাত্রায় খুলতে পারছে না ওই ক্যালসিয়াম ক্যালমডিউলিন কমপ্লেক্স জন্য, যেটা নালিকার সাথে সিএনজির সাথে যুক্ত হচ্ছে। তখন ক্যালসিয়াম আয়নের অন্তর্ভুক্তিটা কম হচ্ছে, এর ফলে আর নিউরনটা উত্তেজিত হতে পারছে না। সেই কারণেই কোনো একটা পারফিউম সেন্ট বা যে কোনো ধরনের ঘ্রাণ আমরা যদি নিয়ে নিই, আবার যদি সেটাকে আমরা শুকছি, আমরা কিন্তু অতটা পারি না। এইভাবে জিনিসগুলো কিন্তু কাজ করে। ঘ্রাণ অনুভূতির কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমরা এবার আলোচনা করব। ঘ্রাণ বস্তুর দ্রবণীয়তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুটির জল ও লিপিডের দ্রবণীয় হওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন। জল অপেক্ষা লিপিডের দ্রবণীয়তা বেশি প্রয়োজন, সেটাই কিন্তু দেখা গেছে। বিভিন্ন ঘ্রাণ বস্তুর প্রতি ঘ্রাণ সংবেদনশীলতা কিন্তু সমান নয়। অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো বিশেষ ঘ্রাণ বস্তুর গন্ধ বুঝতে পারে না। এই প্রকার বিশেষ গন্ধ অন্ধতা বা যেটা আমরা কিন্তু টেস্টের ক্ষেত্রে পড়েছিলাম যে টেস্ট ব্লাইন্ডনেস, ঠিক একই রকমভাবে গন্ধ অন্ধতা বা স্মেল ব্লাইন্ডনেস কিন্তু সৃষ্টি হয়, যেটা কিন্তু জিনের কার্যকারিতার সাথে জড়িত। ঘ্রাণ বস্তুর প্রতি সংবেদনশীলতা পুরুষ অপেক্ষা মেয়েদের কিন্তু বেশি হয়। ঋতুস্রাবের সময় সংবেদনশীলতা আরও বেশি হয়ে যায়, হরমোনাল ডিফারেন্স হয়, ফ্লাকচুয়েশন হয়, সেই কারণে অনেক ক্ষেত্রে ঘ্রাণ বস্তুর গাঢ়ত্ব কম হলে ভালো লাগে, কিন্তু গাঢ়ত্ব বেশি হলে আবার খারাপ লাগে। অলফ্যাক্টরি মিউকাস পর্দা অথবা অলফ্যাক্টরি নার্ভ পথের অসুস্থতায় ঘ্রাণ অনুভূতি নষ্ট হয়ে যেতে পারে। একে বলে অ্যানাসমিয়া অথবা পরিবর্তিত এটা হতে পারে, যাকে বলা হয় হচ্ছে প্যারাসমিয়া। সাধারণত অসুস্থতাতেও ঘ্রাণ অনুভূতি কিন্তু ব্যাহত হয়, যেরকম অ্যাড্রিনাল গ্রন্থির কম ক্ষরণ হলে ঘ্রাণ শক্তি বেড়ে যায়, যেটাকে হাইপারসোমিয়া বলে। আবার ভিটামিন এর অভাব হলে শুক্রাশয় বা ডিম্বাশয়ের কার্যক্ষমতা কমে গেলে, যেটাকে বলা হয় হাইপোগোনাডিজম, তখন কিন্তু ঘ্রাণ শক্তি কমে যায়, যেটাকে বলা হয় হাইপোসমিয়া। তাহলে একটা হচ্ছে অ্যানাসমিয়া, যেটা হচ্ছে যে অলফ্যাক্টরি নার্ভের যে পথ
সেখানে যদি অসুস্থতা থাকছে, ঘ্রাণ অনুভূতি নষ্ট হচ্ছে। যদি পরিবর্তিত হয়ে যাচ্ছে সেটা প্যারাসমিয়া। যদি ভিটামিন এর অভাব হচ্ছে, শুক্রাশয় ডিম্বাশয়ের কার্যক্ষমতা কমে যাচ্ছে, সেটা হচ্ছে হাইপোসমিয়া। এবং যখন বেড়ে যাচ্ছে, অ্যাড্রিনাল গ্রন্থির কম ক্ষরণ হলে ঘ্রাণ শক্তি বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে হাইপারসমিয়া। একটি গন্ধ অপর একটি গন্ধকে অবদমিত করে রাখতে পারে। কোনো ঘ্রাণ বস্তু কিছুক্ষণ ধরে ব্যবহার করলে আর গন্ধ বুঝতে পারা যায় না, তাকে বলা হয় ঘ্রাণ অভিযোজন, যেটা ওই ক্যালসিয়াম ক্যালমারিলিন কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা কিন্তু জানলাম। অভিযোজনের একটা নির্দিষ্টতা রয়েছে। একটি ঘ্রাণ বস্তুর প্রতি অভিযোজন হলে এক জাতীয় কোনো ঘ্রাণ বস্তুও বুঝতে পারা যায় না, কিন্তু ভিন্ন জাতীয় ঘ্রাণ বস্তু আমরা বুঝতে পারি। অনেক সময় অভিযোজনের ফলে ঘ্রাণ বস্তুর প্রকৃতিও কিন্তু বদলে যায়। ঘ্রাণ গ্রাহক এবং অলফ্যাক্টরি নার্ভতন্ত্রের কার্যকারিতা এই অভিযোজনের জন্য কিন্তু দায়ী। এবারে আমরা অলফ্যাক্টরি বাল্বের গঠন এবং গুরুত্বতে চলে আসবো। অলফ্যাক্টরি বাল্ব প্রায় গোলাকার অনেকগুলি অলফ্যাক্টরি গ্লোমেরুলাস দিয়ে তৈরি। প্রতিটি গ্লোমেরুলাসে ঘ্রাণগ্রাহক নিউরনের অ্যাক্সন, মাইট্রাল বা ট্যাফটেড কোষের ডেনড্রাইটের সাথে স্নায়ু সন্নিধি গঠন করে। এছাড়া পেরিগ্লোমিউলার যে কোষ থাকছে এবং অ্যাক্সন বিহীন যে গ্র্যানুলার কোষগুলি থাকছে, পাশাপাশি গ্লোমেরুলাসে অবস্থিত মিট্রাল কোষের সাথে স্নায়ু সংযোগ গঠন করছে। এগুলি হচ্ছে অবরোধকারী নিউরন। এবার গুরু মস্তিষ্ক থেকে বহির্মুখী নিউরন এখানে স্নায়ু সংযোগ স্থাপন করছে। সাধারণভাবে এটি গ্লোমেরুলাসে 2500 ঘ্রাণগ্রাহক নিউরনের সাথে যুক্ত। 25টি মিট্রাল কোষ, 50টি প্রায় টাফটেড কোষ এবং 25টি পেরিগ্লোমিউলার কোষ পাওয়া যাচ্ছে। ইলেকট্রোশারীরবৃত্তীয় বা ইলেকট্রোফিজিওলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে গ্লোমেরুলাসগুলি ঘ্রাণ হচ্ছে নির্দিষ্ট। প্রতিটি গ্লোমেরুলাসে 25টি মিট্রাল কোষ রয়েছে এবং এরা প্রায় 2500 ঘ্রাণগ্রাহক নিউরনের সাথে যুক্ত থাকে। এইসব নিউরনগুলি একই প্রকার ঘ্রাণ বস্তুতে উত্তেজিত হচ্ছে। গ্র্যানিউল কোষগুলি মিট্রাল কোষের সাথে বিপরীত স্নায়ু সন্নিধি গঠন করছে এবং এই প্রকার স্নায়ু সংযোগের ফলে মিট্রাল কোষ অপর গ্লোমেরুলাসে অবস্থিত অপর মিট্রাল কোষকে অবদমিত করছে। এই সকল পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বলা হয়েছে যে অন্তর্গ্লোমেরুলার এবং আন্তর্গ্লোমেরুলার নার্ভ সংযোগ গুলির কার্যকারিতা ঘ্রাণ অনুভূতি বিশ্লেষণে সাহায্য করে। অলফ্যাক্টরি কর্টেক্সের দুটো বৈশিষ্ট্যের ক্ষেত্রে চলে আসবো। প্রথমত হচ্ছে এটি 3 স্তর নিউরন দিয়ে তৈরি, আর দ্বিতীয়ত হচ্ছে যে অলফ্যাক্টরি ট্রাক্ট দিয়ে প্রবাহিত নার্ভ প্রবাহ থ্যালামাসকে বাদ দিয়ে এখানে পৌঁছাচ্ছে। এরপর আমরা চলে আসবো যে কেমোসেন্সারি ট্রায়েডের কথায়। কেমোসেন্সারি ত্রয়ী বা ট্রায়েড কি? নাসিকা, মুখমণ্ডল, ঘ্রাণ এবং স্বাদ ও ট্রাইজেমিনাল সংস্থাকে একত্রে বলা হয় কেমোসেন্সারি ত্রয়ী বা কেমোসেন্সারি ট্রায়েড। নাসিকা, মুখমণ্ডল, ঘ্রাণ, স্মেল, স্বাদ, টেস্ট, ট্রাইজেমিনাল যেটা থাকছে মানে স্টিমুলেটিং দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন অফ আই, নোজ অ্যান্ড মাউথ, এই তিনটে, ঠিক আছে? তো এইটাকে বলা হয় কেমোসেন্সারি ট্রায়েড। অলফ্যাক্টরি বাল্বের ব্যাপারে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব অলফ্যাক্টরি কর্টেক্সের ব্যাপারে। মিট্রাল কোষের অ্যাকশন অলফ্যাক্টরি ট্র্যাক্ট গঠন করছে। এই ট্র্যাক্ট অলফ্যাক্টরি কর্টেক্সে অবস্থিত নিউরনের সাথে স্নায়ু সন্নিধি গঠন করে শেষ হচ্ছে। এই কর্টেক্সের 5টি অংশ রয়েছে। অ্যান্টেরিয়র অলফ্যাক্টরি নিউক্লিয়াস, এই নিউরনগুলি অ্যাকশন অপরদিকে অলফ্যাক্টরি বাল্বে যাচ্ছে। এই নার্ভ পথে দুদিকের ঘ্রাণ সংস্থার সাথে সংযোগ স্থাপন করছে। অ্যান্টেরিয়র পারফোরেটেড বস্তুর নিউরনের অ্যাকশনগুলি সাধারণত পশ্চাৎ হাইপোথ্যালামাসে যাচ্ছে এবং কর্টিকোমিডিয়াল অ্যামিগডালার মাধ্যমে মিডিয়াল হাইপোথ্যালামাসে যাচ্ছে। ঘ্রাণ অনুভূতির সাথে আবেগ ও কাজের উৎসাহের সম্বন্ধ এই নার্ভপথের মাধ্যমে সম্ভব হয় এবং ঘ্রাণ অনুভূতি সরাসরি খাদ্যগ্রহ ও যৌন মিলনকে প্রভাবিত কিন্তু করছে। ইন্টারহাইনাল কর্টেক্স থেকে হিপোক্যাম্পাস পর্যন্ত নার্ভ পথ ঘ্রাণ স্মৃতি বা অলফ্যাক্টরি মেমোরির সাথে সংযুক্ত। ইন্টারহাইনাল কর্টেক্স এবং হিপোক্যাম্পাস পর্যন্ত যে নার্ভ পথটা থাকছে সেটি। পাইরিফর্ম কর্টেক্স ঘ্রাণ অনুভূতি পৃথকীকরণ বা ডিসক্রিমিনেশনে সাহায্য করছে। এখানে অবস্থিত নিউরনের অ্যাকশনগুলি মিডিয়াল ডরসাল থ্যালামাস সেখানে যাচ্ছে এবং সেখান থেকে উৎপন্ন নিউরনগুলি অরবিটোফ্রন্টাল কর্টেক্সে আসছে। এই কর্টেক্সে ঘ্রাণ অনুভূতি উপলব্ধির জন্য দায়ী। এরপর আমরা চলে আসবো পেরিগ্লোমেরুলার কোষের ক্ষেত্রে। এই কোষ দুটি অলফ্যাক্টরি বাল্বে থাকছে। এরা অবদমনকারী নিউরন। পেরিগ্লোমেরুলার কোষ অলফ্যাক্টরি বাল্বের নার্ভ প্রবাহের আগমনকে পরিবর্তিত করছে এবং অ্যাকশনবিহীন দানাদার কোষ এবং এই নার্ভ প্রবাহের বহির্গমনকে প্রভাবিত করছে। এভাবেই কোষগুলি ঘ্রাণ অনুভূতি উপলব্ধিতে কিন্তু সাহায্য করে। ঘ্রাণ অনুভূতি উপলব্ধিতে অলফ্যাক্টরি কর্টেক্সের যে ভূমিকাটা রয়েছে সেটা হচ্ছে যে অলফ্যাক্টরি কর্টেক্সের একটা বড় অংশ হচ্ছে পাইরিফর্ম কর্টেক্স। এই অংশটি ঘ্রাণ পৃথকীকরণ বা অলফ্যাক্টরি ডিসক্রিমিনেশনের সাথে যুক্ত। এখানে অবস্থিত নিউরনের অ্যাকশনগুলি মিডিয়াল ডরসাল থ্যালামাসে চলে যাচ্ছে। সেখান থেকে উৎপন্ন নিউরনগুলি অরবিটোফ্রন্টাল কর্টেক্সে আসছে।
এই কর্টেক্স ঘ্রাণ অনুভূতি উপলব্ধির জন্য দায়ী। এরপর আমরা চলে আসছি ইলেকট্রো অলফ্যাক্টোগ্রামে। ঘ্রাণ বস্তু প্রদান করে অলফ্যাক্টরি যে এপিথেলিয়াল থেকে যে বিভবটা পাওয়া যায় তাকে ইলেকট্রো অলফ্যাক্টোগ্রাম বলা হচ্ছে বা ইওজি বলা হচ্ছে। কি বললাম? ঘ্রাণ বস্তু প্রদান করে অলফ্যাক্টরি এপিথেলিয়াম থেকে যে বিভব পাওয়া যায় সেটা হচ্ছে ইলেকট্রো অলফ্যাক্টোগ্রাম। ঘ্রাণ বস্তু প্রদান করার 0.4 to 0.2 সেকেন্ড পরে একটি ঋণাত্মক তরঙ্গ পাওয়া যাচ্ছে। ঘ্রাণ বস্তুর গাঢ়ত্ব বেশি হলে ল্যাটেন্ট পিরিয়ডটা কিন্তু কমে যায় এবং তরঙ্গের যে ঋণাত্মকতা নেগেটিভিটি তা কিন্তু বেড়ে যাচ্ছে। অভিযোজন এর খুবই কম। মিউকাস পর্দা যতক্ষণ ঘ্রাণ বস্তুর সংস্পর্শে থাকছে ততক্ষণ ঋণাত্মক অবস্থা দেখা যায়। এই বিভবকে জেনারেটর বিভব বলে ধরা হয়। এরপরে আমরা এই দৃষ্টি এবং শ্রবণের ব্যাপারে একটু চলে আসছি। দৃষ্টির ব্যাপারে আলোচনা করতে গেলেই প্রথমেই মাথায় আসে যে দৃষ্টি গ্রাহক কে এবং কোথায় থাকে। বেসিক্যালি রড কোষ, কোন কোষ, এগুলো হচ্ছে দৃষ্টি গ্রাহক। এরা রেটিনাতে থাকছে। রেটিনার পরিধির দিকে বেসিক্যালি রড সংখ্যা বেশি থাকছে এবং কোণের সংখ্যা কম থাকছে। আর কেন্দ্রের দিকে এলে ক্রমশ রড সংখ্যা কমে যায় এবং কোণের সংখ্যাটা কিন্তু বেড়ে যায়। তার মানে পরিধির দিকে রড বেশি এবং কেন্দ্রের দিকে কোণ বেশি। ফোভিয়া সেন্ট্রালিসে শুধুমাত্র কোণ থাকছে। মানুষের রেটিনাতে 3 মিলিয়ন কোণ এবং 1 মিলিয়ন রড থাকছে। এবার দৃষ্টিগ্রাহক কিভাবে উত্তেজিত হচ্ছে? দৃষ্টিগ্রাহকের মধ্যে দৃষ্টিরঞ্জক বা যেটাকে বলা হয় ভিজুয়াল পিগমেন্ট সেটি থাকছে। আলো পড়লে এগুলি বিশ্লিষ্ট হয় এবং এর ফলে গ্রাহকগুলি উদ্দীপিত হচ্ছে। রডের মধ্যে রোডপসিন এবং কোণের মধ্যে ফোনপসিন থাকছে। তো রড কিভাবে উদ্দীপিত হয় তা একটি বিশেষ পরীক্ষার সাহায্যে বলা যেতে পারে। যেরকম রডের বাইরের খণ্ডে বা আউটার সেগমেন্ট অফ রড, সেখানে কি আছে না রোডপসিন রয়েছে। এখানে প্লাজমা পর্দায় ধনাত্মক নালিকা বা চ্যানেল রয়েছে। এর গায়ে সিজিএমপি লেগে থাকে, যে সিজিএমপি গেটেড চ্যানেল। চোখে আলো না পড়লে নালিকাগুলি উন্মুক্ত অবস্থা থাকে এবং এর মধ্যে দিয়ে সোডিয়াম এবং ক্যালসিয়াম রডের মধ্যে প্রবেশ করে। রডের ভেতরের খণ্ড দিয়ে বা যেটা ইনার সেগমেন্ট অফ রড, সোডিয়াম আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএজ এর সাহায্যে বাইরে বেরিয়ে আসে। ক্যালসিয়াম আয়নও সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ট্রান্সপোর্টারের সাহায্যে বাইরে বেরিয়ে আসে। এবার চোখে আলো পড়লে রোডপসিন বিশ্লিষ্ট হচ্ছে বা যেটাকে বলা হয় ব্লিচিং হচ্ছে। এর ফলে মেটারোডপসিন 2 বা সক্রিয় রোডপসিন উৎপন্ন হচ্ছে। এটিকে বলা হয় এটি অ্যাকচুয়ালি ট্রান্সডিউসিন প্রোটিনের সাথে যুক্ত হচ্ছে। এবার এই ট্রান্সডিউসিনটা 3টি সাবইউনিট দিয়ে তৈরি হচ্ছে, আলফা, বিটা, গামা। এই সংযুক্তির ফলে ট্রান্সডিউসিনের পরিবর্তনটা হচ্ছে বা যেটাকে আমরা বলতে পারি যে কনফরমেশনাল চেঞ্জ। এখান থেকে আলফা জিডিপি সাবইউনিটটি আলফা জিটিপিতে পরিণত হচ্ছে এবং পরিবর্তিত হয়ে সেটি বেরিয়ে আসছে এবং সক্রিয় যে রোডপসিন মুক্ত হচ্ছে এবং পুনরায় অন্য ট্রান্সডিউসিন অণুর সাথে যুক্ত হচ্ছে। এবার টি আলফা জিটিপি ফসফোডাই এস্টারেজ নামক উৎসেচকের সাথে যুক্ত হচ্ছে, একে উদ্দীপিত করছে, পিডি নালিকার গায়ে লেগে থাকা সিজিএমপিকে জিএমপিতে পরিণত করছে। এর ফলে রডের বাইরের খণ্ডে অবস্থিত নালিকাগুলি বন্ধ হয়ে যায়। যেহেতু তখনও ভেতরের খণ্ড থেকে আয়নগুলি বেরিয়ে আসতে থাকে, তাই রড কোষটির অতি সমবর্তন বা যেটাকে বলা হয় হাইপার পোলারাইজেশন সেটি ঘটছে। এর ফলে পরবর্তী পর্যায়ে দ্বিমেরু যেটা বাইপোলার এবং গ্যাংলিয়ন কোষগুলি উত্তেজিত হচ্ছে এবং অপটিক নার্ভ দিয়ে নার্ভ প্রবাহ গুরু মস্তিষ্কে পৌঁছচ্ছে। আমরা তার ফলে দৃশ্য বস্তুকে দেখতে পাচ্ছি। রড কোষের পরিবর্তন হচ্ছে ক্ষণস্থায়ী। যখন আলফা জিটিপি তৈরি হয়ে পিডিইকে উদ্দীপিত করে তখনই আলফা সাব ইউনিটের জিটিপিএইচ ক্রিয়া, যেটা বেসিক্যালি স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস জিটিপিএইচ কার্যকারিতা হচ্ছে, জিটিপিএইচ অ্যাক্টিভিটি হচ্ছে, জিটিপিকে জিডিপিতে পরিবর্তিত করে দেয় এবং আলফা জিডিপি উৎপন্ন হচ্ছে। আলফা জিডিপি পিডিইকে উদ্দীপিত আর করতে পারে না, সুতরাং সিজিএমপি আর ভাঙে না। এবার ট্রান্সডিউসিন যেটা পুনরায় আগের অবস্থাতে ফিরে যাচ্ছে। উপরন্তু সক্রিয় রোডপসিন তখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। রোডপসিন কাইনেজ উৎসেচক রোডপসিনকে ফসফোরাইলেট রোডপসিনে পরিণত করছে। এটি অ্যারেস্টিন নামক প্রোটিনের সাথে যুক্ত হচ্ছে। এই যৌগটি আর ট্রান্সডিউসিনের সাথে কিন্তু যুক্ত হতে পারে না। এভাবে রোডপসিনের সাথে আলোকের বিক্রিয়া বন্ধ হয়ে যায়। তাহলে কিভাবে আমরা দৃশ্যমান বস্তু দেখতে পাচ্ছি রোডপসিনের মাধ্যমে এবং কিভাবে দেখতে পাচ্ছি না, বন্ধ হয়ে যাচ্ছে, তার মোড অফ অ্যাকশনটাই কিন্তু আলোচনা করা হলো। এবার এই যে রডের আয়ন নালিকাগুলো আছে সেগুলো উন্মুক্ত হবে কিভাবে?
কিভাবে? রডকোষের নালিকাগুলি বন্ধ অবস্থা থেকে আবার খুলে যায়। দেখা গেছে যে আলুর উপস্থিতিতে রডকোষের মধ্যে থাকে, যেমন সোডিয়াম আয়নটা বেরিয়ে আসছে তেমনই ক্যালসিয়াম আয়নও বেরিয়ে আসছে। এবার কোষের মধ্যে ক্যালসিয়াম আয়নের পরিমাণ কমে গেলে গুয়ানাইলেট সাইক্লেজ কার্যকরী হচ্ছে, তখন পুনরায় সিজিএমপি তৈরি করছে। এবার সিজিএমপি ধনাত্মক নালিকার গায়ে লেগে থাকে এবং নালিকাগুলি উন্মুক্ত হচ্ছে। এবার কয়েকটা সূত্রের ব্যাপারে, কয়েকটা নীতির ব্যাপারে আলোচনা করব, যেরকম ল অফ প্রজেকশন বা অভিক্ষেপের সূত্র কি। যখন কোনো সংজ্ঞাবহ গ্রাহক অথবা যে নার্ভ পথের মাধ্যমে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায়, তা যে কোনো অংশ উত্তেজিত করলে মনে হবে যে গ্রাহকের অবস্থিত স্থান হলে উদ্দীপনার উৎস। ছদ্ম বা অলিক পা, যেটাকে ফ্যান্টম লিম্ব এর একটি প্রকৃষ্ট উদাহরণ। দুর্ঘটনার ফলে দ্বিখণ্ডিত কোনো পায়ের দেহের সঙ্গে লাগানো খণ্ডিত অংশের প্রান্তকে উত্তেজিত করলে পায়ের আঙুলে অনুভূতি কিন্তু উপলব্ধি হয়, যদিও পায়ের নিচের অংশের কোনো অস্তিত্বই নেই। অস্তিত্ববিহীন পায়ের বা অ্যাম্পিউটেড লেগ এই অংশ অনুভূতি উপলব্ধি হয় বলে একে বলা হয় ছদ্ম পা। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, অভিক্ষেপের সূত্র, ল অফ প্রজেকশন। দুর্ঘটনার ফলে দ্বিখণ্ডিত কোনো পায়ের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখা যায় যে পায়ের আঙুলে অনুভূতি উপলব্ধি করতে পারছি। সেটা কেন, তারই এখানে ব্যাখ্যা আলোচনা করা হলো। ঘাত সূত্র কি বা পাওয়ার প্রিন্সিপাল কি, মানে যেটা দেখা গেছে যে অনুভূতির তীব্রতা এবং উদ্দীপকের তীব্রতার মধ্যে, অনুভূতির তীব্রতা এবং উদ্দীপক, যে উদ্দীপনা দিচ্ছে যার জন্য অনুভূতিটা হচ্ছে, তার মধ্যে সম্পর্ক ঘাতনীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। অনুভূতির তীব্রতা উদ্দীপকের তীব্রতার ঘাতের সমানুপাতিক হয়। এখানে যদি আমরা ধরি আর ইকুয়াল টু অনুভূতির তীব্রতা, এস হচ্ছে উদ্দীপকের তীব্রতা, কে আর এস হচ্ছে এখানে ধ্রুবক, তাহলে আর ইকুয়াল টু কে ইন্টু এস টু দি পাওয়ার এ। এবার ওয়েবার-ফেকনার সূত্র কি বলছে যে এই সূত্রানুসারে অনুভূতি তীব্রতার উপলব্ধি উদ্দীপকের তীব্রতার লগের সমানুপাতিক হয়। এখানে এস ইকুয়াল টু কে লগ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আই এখানে উদ্দীপকের তীব্রতা, I0 এখানে উদ্দীপকের নিম্নতম তীব্রতা যা সর্বনিম্ন অনুভূতি সৃষ্টি করছে, এটি উদ্দীপকের থ্রেশহোল্ড তীব্রতা। কে একটি ধ্রুবক আর এস বেসিক্যালি স্টিমুলেশন অনুভূতি জাগাচ্ছে। তাহলে এই নীতি সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু কে লগ আই বাই I0। এবার মুলারের নীতি কি, কোনো সংজ্ঞাবহ গ্রাহক বা তার সাথে যুক্ত সংজ্ঞাবহ নার্ভকে নার্ভ পথের যে কোনো স্থান উদ্দীপিত করলে ওই নির্দিষ্ট গ্রাহক সাধারণভাবে উদ্দীপিত হলে যে অনুভূতি হয় সেই একই অনুভূতি পাওয়া যায়। কি বললাম, সংজ্ঞাবহ গ্রাহক বা তার সাথে যুক্ত সংজ্ঞাবহ নার্ভকে নার্ভ পথের যে কোনো স্থান উদ্দীপিত করলে ওই নির্দিষ্ট গ্রাহক সাধারণভাবে উদ্দীপিত হলে যে অনুভূতিটা হয় সেই একই অনুভূতি পাওয়া যায়। অর্থাৎ একটি স্পর্শ গ্রাহক বা টাচ রিসেপ্টর উদ্দীপিত হলে স্পর্শ অনুভূতি হচ্ছে। এবার মুলারের নীতি অনুসারে ওই গ্রাহককে বা ওর সাথে যুক্ত যে সংজ্ঞাবহ নার্ভ রয়েছে যে কোনো স্থানে উদ্দীপিত করলে স্পর্শ অনুভূতি হবে। এই প্রকারের ঘটনাকেই বলা হয় মুলারের নির্দিষ্ট নার্ভ শক্তির নীতি। আমরা চলে আসি অর্ধবৃত্তাকার নালী বা ভেস্টিবুলার অ্যাপারেটাস কি, কোথায় থাকে, এর কাজের ক্ষেত্রে। কানের ভেস্টিবুলার যন্ত্র এর মধ্যে অবস্থিত তিনটি অস্থি নির্মিত এবং তরল পূর্ণ নালিকা পরস্পরের সাথে সমকোণে বিন্যস্ত থাকে, এদেরকে বলা হয় অর্ধবৃত্তাকার নালিকা বা সেমি সার্কুলার ক্যানেল। এবার অর্ধবৃত্তাকার নালিকা তিনটির মধ্যে দুটি উলম্বভাবে একটি অনুভূমিকভাবে অবস্থান করছে। এদের বিন্যাস হচ্ছে এরকমই যে প্রত্যেকটি নালিকা মানে অন্য দুটির সাথে সমকোণে থাকছে। অর্ধবৃত্তাকার নালিকাগুলি স্ফীত প্রান্তে ক্রিস্টা অ্যাম্পুলারিসের মধ্যে বিশেষ ধরনের কোষ বা হেয়ার সেল থাকছে, কেশ কোষ যাদেরকে বলা হচ্ছে, সেগুলো হচ্ছে গ্রাহক কোষ। অর্ধবৃত্তাকার নালিকা মস্তকের ঘূর্ণন বা রোটেশন অফ হেডের সাথে মানে সম্পর্কিত অনুভূতি জাগাতে সাহায্য করছে। পেশিটান, দেহভঙ্গি, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে এটা কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য, সাহায্য করে। মানুষের ন্যূনতম এবং সর্বোচ্চ শ্রবণ ক্ষমতা কি হতে পারে? ন্যূনতম শ্রবণ ক্ষমতা হচ্ছে 16 হার্টজ, সর্বোচ্চ হচ্ছে 20,000 হার্টজ। স্কেলা মিডিয়া ও স্কেলা ভেস্টিবিউলিতে বর্তমান যে তরল তার নাম কি? সেটা হচ্ছে স্কেলা মিডিয়াতে যে তরল থাকে তাকে বলে এন্ডোলিম্ফ, স্কেলা ভেস্টিবিউলিতে তরল থাকে তাকে বলে পেরিলিম্ফ। এন্ডোলিম্ফ অন্তঃকোষীয় তরল বা যেটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড, পেরিলিম্ফ আন্তঃকোষীয় তরল যেটা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড। পেরিলিম্ফে সোডিয়াম ও ক্লোরাইড আয়ন বেশি থাকে, পটাশিয়াম আয়ন কম থাকছে। স্কেলা টিম্পানি তরলও স্কেলা ভেস্টিবিউলের তরলের অনুরূপ অর্থাৎ গেরিলিম্ফ যেটাকে বলে। স্কেলা মিডিয়ার এন্ডোলিম্ফে পটাশিয়াম ও ক্লোরাইড আয়ন বেশি থাকছে এবং সোডিয়াম আয়ন কম থাকছে। তাহলে পেরিলিম্ফে থাকছে সোডিয়াম ক্লোরাইড বেশি এবং আয়ন পটাশিয়াম আয়নটা কম, আর স্কেলা মিডিয়া যেটা থাকছে এন্ডোলিম্ফে সেটা হচ্ছে পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন বেশি থাকছে, সোডিয়ামটা কম থাকছে।
টিম্প্যানিক প্রতিবর্ত কি? যে প্রতিবর্ত ক্রিয়ার সাহায্যে তীব্র শব্দ মধ্যকর্ণে অবস্থিত টেন্সর টিম্প্যানি এবং স্ট্যাপেডিয়াস পেশির সংকোচন ঘটায় তাকে বলা হয় টিম্প্যানিক প্রতিবর্ত বা টিম্প্যানিক রিফ্লেক্স। কি হচ্ছে না, টেন্সর টিম্প্যানি এবং স্টেপেডিয়াস টিম্প্যানি মানে স্টেপেডিয়াসের পেশির সংকোচন ঘটাচ্ছে। ক্ষতি নিবারক প্রতিক্রিয়া বা যেটাকে বলা হয় এটি একটি প্রোটেক্টিভ রিফ্লেক্স। টিম্প্যানিক পর্দা এই জন্য দায়ী, টিম্প্যানিক পর্দা এবং ওভাল জানালাকে বা যেটাকে ওভাল উইন্ডো বলছে তীব্র শব্দের আঘাত থেকে কিন্তু রক্ষা করে। তাহলে যে প্রতিবর্ত ক্রিয়ার সাহায্যে তীব্র শব্দ মধ্যকর্ণে অবস্থিত টেন্সর টিম্প্যানি এবং স্টেপেডিয়াস পেশির সংকোচন ঘটাচ্ছে তাকে বলে টিম্প্যানিক প্রতিবর্ত। এটি একটি ক্ষতি নিবারক প্রতিক্রিয়া যেটাকে বলা হয় প্রোটেক্টিভ রিফ্লেক্স। এটি টিম্প্যানিক পর্দা এবং ওভাল জানালাকে তীব্র শব্দের আঘাত থেকে রক্ষা করছে। এবারে যে মধ্যকর্ণের মধ্যে এটা থাকছে তো আমরা জানলাম, তো মধ্যকর্ণের ভূমিকাও কিন্তু শ্রবণের ক্ষেত্রে হিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু অসীম। কীরকম না, বহিঃকর্ণের মধ্যে দিয়ে আসা শব্দ তরঙ্গকে মধ্যকর্ণ অন্তঃকর্ণের ওভাল জানালায় পৌঁছে দিচ্ছে। মধ্যকর্ণে 3টি ক্ষুদ্র অস্থি থাকছে, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, পরস্পর যুক্ত অবস্থায় থাকছে। শব্দ তরঙ্গ কর্ণপটহ থেকে এদের মাধ্যমে অন্তঃকর্ণে পৌঁছাচ্ছে। এছাড়া এই অস্থি ত্রয়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় শব্দ তরঙ্গের চাপ বা অ্যাম্প্লিটিউড অফ সাউন্ড ওয়েভ প্রায় 18 গুণ বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির জন্য শব্দ তরঙ্গ অন্তঃকর্ণের জলীয় মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে এবং আমরা শুনতে পারি। তার মানে কতটা বৃদ্ধি পাচ্ছে প্রেশারটা, এর যে শব্দ তরঙ্গের চাপটা 18 গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এটি টিম্প্যানিক প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে কর্ণপট ওভাল জানালাকে তীব্র শব্দের আঘাত থেকে তো রক্ষা করে, এটা আমরা আগেই জেনেছি। এবারে আমরা জানবো এই মেলানপসিন কি। মেলানপসিন কি? রেটিনাতে কিছু আলোগ্রাহক রয়েছে যেগুলোকে বলা হয় মেলানপসিন। এগুলো রঞ্জক। গ্রাহকগুলি উত্তেজিত হচ্ছে নিউরনের অ্যাকশনের মাধ্যমে নার্ভ বিভব হাইপোথ্যালামাসে অবস্থিত সুপ্রাকাইজমেটিক নিউক্লিয়াসে যাচ্ছে এবং আলো প্রভাবিত সার্কেডিয়ান রিদম বা এই সার্কেডিয়ান ছন্দের সাথে সেটি জড়িত থাকছে। এই নার্ভ বিভব পার্শ্বীয় জেনিকিউলেট বডি বা ল্যাটারাল জেনিকিউলেট বডির মাধ্যমে আলোক প্রতিবর্ত ক্রিয়া বা লাইট রিফ্লেক্সে অংশগ্রহণ করছে। রড এবং কোন গ্রাহকের ফটো ট্রান্সডাকশন যে পদ্ধতি সেটা নিয়ে একটু আলোচনা করব। আলো সম্পাত হলো মানে আলোটা পড়লো, আলোরঞ্জকের রেটিনের গঠনগত একটা পরিবর্তন হচ্ছে, আলোরঞ্জকের কনফার্মেশনাল যে চেঞ্জ সেটা হচ্ছে, ট্রান্সডাকশন পদ্ধতি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ফসফোডাইএস্টারেজ উৎসেচকের ক্রিয়া হচ্ছে, আন্তর্কোষীয় তরলে সিজিএমপির গাঢ়ত্ব হ্রাস পেয়ে যাচ্ছে, সোডিয়াম নালিকা সেক্ষেত্রে বন্ধ হচ্ছে, কোষের অতি সমাবর্তন দেখা যায়, হাইপারপোলারাইজেশন এবং সন্ধিগত প্রেরক পদার্থের ক্ষরণ হ্রাস পাচ্ছে, বাইপোলার কোষ এবং অন্যান্য নিউরনের কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এইভাবে ফটো ট্রান্সডাকশন প্রসেসটা কিন্তু চলতে থাকে। এরপরে আমরা যদি ফোভিয়া সেন্ট্রালিসের মধ্যে দিয়ে দর্শন নিখুঁত হয় কেন সেটা একটু বিচার করি, তাহলে কি বলবো যে কোন কোষগুলি বীক্ষণ সূক্ষ্মতা এবং বড় দর্শনের জন্য দায়ী। ফোভিয়া সেন্ট্রালিসে শুধুমাত্র কোন কোষ থাকছে, বীক্ষণ সূক্ষ্মতার জন্য দুটি বিন্দু বা দুটি রেখা রেটিনাতে যে প্রতিবিম্ব গঠন করে তাদের মধ্যে দূরত্ব একটি কোণের ব্যাসের সমান হতে হবে। ফোভিয়া সেন্ট্রালিসে অন্যান্য স্থানের তুলনায় কোণগুলির ব্যাস সবচেয়ে কম, উপরন্তু এখানে একটি কোণ একটি দ্বিমেরু কোষ একটু গ্যাংলিয়ন কোষের সাথে 1:1 রেশিওতে যুক্ত আছে। এই জন্যই ফোভিয়া সেন্ট্রালিসে কিন্তু দৃষ্টিটা নিখুঁত হয়। এই যে বীক্ষণের কথা বললাম, তো এই বীক্ষণ তীক্ষ্ণতা বা বীক্ষণ সূক্ষ্মতা এই ব্যাপারটা কি, মানে যেটাকে বলা হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি, সূক্ষ্মভাবে ও সঠিকভাবে মানে অ্যাকিউরেসির সাথে কোনো বস্তুকে দেখার ক্ষমতাকে বীক্ষণ তীক্ষ্ণতা বা বীক্ষণ সূক্ষ্মতা বলা হচ্ছে। একে চোখের বিশ্লেষণ ক্ষমতা বা পৃথককরণ ক্ষমতাও বলা হয়, যেটাকে বলা হয় রিজলভিং পাওয়ার। এই ক্ষমতার দ্বারা চোখ যে কোনো লক্ষ্যবস্তুর নির্দিষ্ট যে অবয়ব যে ফর্মটা সেটা কিন্তু বুঝতে পারে এবং পৃথকভাবে চিনতেও পারে, ডিসক্রিমিনেট করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। বীক্ষণ সূক্ষ্মতাকে ন্যূনতম পৃথকীকরণ দূরত্ব বা মিনিমাম সেপারেবল ডিস্টেন্স বা রিজলিউশন থ্রেশহোল্ড দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। দুটি বিন্দু যেটা সমান্তরাল সরলরেখায় থাকছে ন্যূনতম দূরত্বে থাকলে মানুষের চোখ তাদের দুটি যে পৃথক বিন্দু সেটা চিনতে সক্ষম হয়, তাকে ন্যূনতম পৃথককরণের যোগ্য দূরত্ব বলা হয়। এই দূরত্ব যত কম হবে বীক্ষণ সূক্ষ্মতা তত বেশি হবে। এভাবে চিনতে গেলে রেটিনাতে দুটি বিন্দু বা দুটি রেখার যে প্রতিবিম্ব গঠন হচ্ছে তার দূরত্ব একটি কোণের প্রস্থের সমান হতে হবে। ফোভিয়া সেন্ট্রালিসের ব্যাপারে যেটা আলোচনা করলাম যে ফোভিয়া সেন্ট্রালিসে অবস্থিত কোণগুলির ব্যাস
অন্যান্যদের মানে সকলের চেয়ে কম, তাই এখানে বীক্ষণ সূক্ষ্মতা সব থেকে বেশি। দুটি বিন্দু বা দুটি রেখার দূরত্ব বা স্থান চোখের নোডাল বিন্দু বা নোডাল পয়েন্ট অফ দ্য আই একটি কোণ উৎপন্ন করছে, একে বলা হয় হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল বা দর্শন কোণ। এই কোণের যে অনন্য যে রেসিপ্রোকাল বীক্ষণ সূক্ষ্মতার সংজ্ঞা হিসেবে একে ধরা হচ্ছে। স্বাভাবিক অবস্থায় এর মান হচ্ছে 1, বেশি হলে 3 পর্যন্ত হতে পারে। দেখা গেছে বীক্ষণ সূক্ষ্মতা ন্যূনতম পৃথককরণ যোগ্য দূরত্বের ব্যস্তানুপাতিক। স্নেলেনের চার্টের সাহায্যে বীক্ষণ সূক্ষ্মতা দূরের যে বস্তু দেখার যে ক্ষমতা সেটা নির্ণয় করা যায়। এখানে আমরা অনেক রোডপসিন, তারপরে কোণের যে পিগমেন্ট সেটা নিয়ে আলোচনা করেছি। তো রড কোষের বহিঃখণ্ডে বা আউটার সেগমেন্ট অফ রডে অবস্থিত একটি আলো সুগ্রাহী রঞ্জক কণা থাকে। রাসায়নিকভাবে এটি একটি ক্রোমোপ্রোটিন। ক্রোমো মানে রঞ্জক মানে কালার। ভিটামিন এ থেকে উৎপন্ন যেটা রেটিনাল বা রেটিনিন এবং হচ্ছে স্কোটপসিন নামক প্রোটিনের সংযোগে এটি তৈরি হচ্ছে। মানে রোডপসিনটা কি হলো না 11 রেটিনাল স্কোটপসিন, তার মাধ্যমে হচ্ছে ব্যাথরোডপসিন যেটা হচ্ছে অলট্রান্সকোটপসিন, তারপরে লুমিরোডপসিন, মেটারোডপসিন 1, মেটারোডপসিন 2 তৈরি করছে, দেন অলট্রান্স রেটিনাল স্কোটপসিন তৈরি হচ্ছে। আলোর সাহায্যে বিশ্লিষ্ট হওয়ার সময় যে মেটারোডপসিন 2 উৎপন্ন হচ্ছে সেটি ট্রান্সডিউসিন নামক প্রোটিনের সহায়তায় রড কোষকে উত্তেজিত করে। যখন ট্রান্সডিউসার বা ট্রান্সডিউসিন নিয়ে আলোচনা করলাম তখন অলরেডি এটা বলেছি। অন্ধকার অবস্থায় অলট্রান্স রেটিনাল স্কোটপসিন পুনরায় মিলিত হয়ে রোডপসিন গঠন করছে। ভিটামিনের অভাব হলে এই রোডপসিন তৈরি হতে পারে না, তখন রাত্রে ভালো দেখা যায় না, একে বলা হয় নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ। আর্চিল রবার্টসন তারারন্ধ্র কি? এটি হচ্ছে কেন্দ্রীয় নার্ভতন্ত্রের অপজননজনিত তারারন্ধ্রের এক ধরনের অস্বাভাবিকতা। সাধারণত সিফিলিস রোগের অন্যান্য কয়েকটি কারণে এই অবস্থা দেখা যায়। এই অবস্থায় আলোক প্রতিবর্ত লোপ পায়, অভিযোজন প্রতিবর্ত বর্তমান থাকে, তারারন্ধ্র সংকুচিত হয়ে যায় এবং 2 চোখের তারারন্ধ্র কিন্তু অসমান হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তাই টুকটাক একটু আলোচনা করলাম এই সেন্সারি অর্গান নিয়ে। এরপরে এর এমসিকিউ পার্টটাতে চলে যাব নেক্সট ভিডিওর জন্য। ওয়েট করবেন। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ভালো করে খাওয়া দাওয়া করবেন যাতে আপনাদেরও সেন্সারি অর্গান কিন্তু ভালোভাবে কাজ করে। ধন্যবাদ।